নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে থমকে গেল 7 মাসের অন্তঃসত্ত্বা নীলাশা। নিজের চোখকে আজ বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে তার। ঘনিষ্ঠ অবস্থায় থাকা মেয়েটা আর অন্য কেউ নয়, তার স্বামীরই খালাতো বোন। অনিকের সাথে তার বিয়ে হয়েছে প্রায় 4 বছর। তার আগে 1 বছরের প্রেমের সম্পর্ক ছিল তাদের। এতগুলো দিন পর তাদের ঘর আলো করে একটা নতুন প্রাণের আগমন ঘটতে চলেছে। এই সুখের সময়ে অনেক যে অন্য এক নারীতে মত্ত হতে পারে তা নীলাশা স্বপ্নেও ভাবেনি। নিজেকে ঠিক রাখতে না পেরে দরজার সাথে বাড়ি খেলো। এতে আধ ভেজানো দরজাটা খুলে গেল, আর সেই শব্দে মুহূর্তে ছিটকে দূরে সরে গেল ভেতরে থাকা 2 নন নারী। নীলাশাকে দেখে চমকালো তারা, কারণ সে চেক আপ করাতে হাসপাতালে গিয়েছিল। অনেক সকালে অফিসে গিয়েছিল, তবে নীলাশারা বেরিয়ে যেতেই বর্ষা তাকে ফোন করে ডেকেছে। কিছুদিন ধরে সে এই বাড়িতেই থাকছে। সকলের অগোচরে ভালোই চলছে তাদের সম্পর্ক। অনেক নিজের পরনের শার্ট ঠিক করে নীলাশার কাছে এগিয়ে এসে বলল, নীল, তুমি যেমনটা ভাবছো এমন কিছুই হয়নি এখানে। তা কেমন হয়েছে অনিক? আসলে, নীলাশা ভারী পেটটা ধরে একটু এগিয়ে গিয়ে বলল, আসলে তুমি আমার অবর্তমানে আমাদের ঘরে তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে একান্ত কিছু সময় কাটাচ্ছিলে, তাই তো? অনেক কিছু বলতে চাইলো, তবে তার আগে তাকে সপাটে চড় মারলেন তার বাবা আতিফ উদ্দিন। তিনি নীলাশার পেছনে ছিলেন, অনেককে ডাকতে এসেছিলেন। ছি ছি, আজ আমার লজ্জা লাগছে তোর মতো কুলাঙ্গারকে নিজের ছেলে বলতে। তার চিৎকার শুনে ঘরে ছুটে এলো অনিকের বোন অনিতা আর তার মা ফিরোজা খাতুন। অনিতা আর নীলাশা অনেক পুরনো বন্ধু। অনিতার সূত্র ধরেই অনেকের সাথে নীলাশার পরিচয়, প্রেম, অতঃপর বিয়ে। কি হয়েছে বাবা? কথাটা বলেই অনিতার চোখ গেল দূরে কোনো রকমে গায়ে শাড়ি জড়িয়ে দাঁড়িয়ে থাকা বর্ষার পানে। আর্তনাদ করে উঠল সে। হায় আল্লাহ! ফিরোজা খাতুন পাশেই দাঁড়িয়ে সবটা দেখছেন, তবে কিছু বললেন না তিনি। অনিতা নীলাশাকে আঁকড়ে ধরে অনেককে উদ্দেশ্য করে বলল, এমনটা কেন করলি ভাই? তোকে তো ভাই বলতে লজ্জা লাগছে। গর্জে উঠল অনিক, কে বলেছে ভাই বলতে? বলিস না, আমি পুরুষ মানুষ, আমারও কিছু চাহিদা আছে। নিজেকে আয়নায় দেখেছ? এখন তো ওর দিকে তাকাতেও ইচ্ছে করে না। এবার আরেকটা চড় পড়ল তার গালে। এটা দিয়েছে নীলাশা। আমি তোমার সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য জীবন মরণ লড়ছি, আর তুমি পড়ে আছো চাহিদা নিয়ে। আর আমার নিজের এই অবস্থা তোমার বাচ্চাকে পৃথিবীতে আনার যুদ্ধের জন্যই হচ্ছে। তবে তোমার মতো মূর্খ ব্যক্তি তা কি করে বুঝতে পারবে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে হাইপার হয়ে গেল নীলাশা। বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলাতে চাইল। এমনিতে যথেষ্ট সুন্দরী সে। দুধে আলতা গায়ের রং তার। বাচ্চা পেটে আসা একটু স্বাস্থ্যটা বেড়েছে, তবে এতে তার সৌন্দর্য কমার বদলে বেড়েছে শতগুণ। তবে হারামে মজা মানুষ কি আর হালালে খুশি থাকে? অনিতা দৌড়ে গিয়ে পানি নিয়ে এলো তার জন্য। বর্ষা প্রত্যেকটা বিষয় দেখছে আর মনে মনে খুশি হচ্ছে। নীলাশার প্রত্যেকটা জিনিসের প্রতি তার যে প্রবল লোভ। ছেলের কথা আর নীলাশার অবস্থা দেখে ছেলের গালে আর একটা চড় মারলেন আতিফ উদ্দিন। তা দেখে ফিরোজা খাতুন এগিয়ে এসে বললেন, কি করছো? এত বড় ছেলের গায়ে হাত তুলছো কেন? আজ একটা কথাও বলবে না তুমি? তোমার আশকারা পেয়ে আজ ওর এই অবস্থা। তারপর ছেলেকে উদ্দেশ্য করে শক্ত কণ্ঠে বললেন, বেরিয়ে যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা? ওই মুখ দিয়ে খবরদার আমায় বাবা ডাকবি না। আর এ অজারটাকেও নিয়ে বেরিয়ে যা। ওকে এই বাড়িতে থাকতে দেওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। ওগো, কি বলছো তুমি এসব? ছেলেটা কোথায় যাবে? এসব দেখে বর্ষা অসহায় মুখ করে তাকালো অনেকের পানে। অনেক তাকে অভয় দিল। তাদের এই নাটক আর সহ্য করতে পারল না অনিতা। নীলাশাকে ছেড়ে বর্ষার কাছে এগিয়ে গিয়ে সশব্দে চড় মারল তার গালে। তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল বর্ষা। চেঁচিয়ে উঠল অনিক, অনিতা, তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? অনিকের কথা শুনে তার পানে ঘৃণা ভরা দৃষ্টিতে এক পলক তাকালো নীলাশা। এই মানুষটার জন্য একসময় সে তার বাবা মায়ের সাথে ঝামেলা করেছিল। উচ্চবিত্ত পরিবারের মেয়ে হয়, তার বাবা কখনোই তার আর অনেকের সম্পর্কটা মেনে নেননি। নীলাশা এক প্রকার বাবা মায়ের অমতে গিয়ে বিয়ে করেছিল তাকে। এই জন্য তার বাবা তার সাথে কথা বলে না বহুদিন। আর আজ এই পুরুষটা কি করলো? তার এত ত্যাগের কি প্রতিদান দিল? তাই তাচ্ছিল্য হেসে বলল, কেন?
খুব কষ্ট হচ্ছে বুঝি নিজের রক্ষিতার জন্য? নীলাশা, আওয়াজ নিচে। এত কিছুর পরও আমার সাথে উঁচু গলায় কথা বলার সাহস কোথায় পাও তুমি? অনেক চুপ করে গেল। তাদের সাথে আর কথা না বলে ফুঁসতে ফুঁসতে বর্ষাকে নিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। পেছন থেকে তাকে আটকানোর চেষ্টা করলেন ফিরোজা খাতুন। যাস না বাপ, যাস না। মায়ের কথা না শুনে বেরিয়ে এলো অনিক। বাইরে এসে বর্ষা কাঁদো কাঁদো গলায় বলল, আমরা এখন কোথায় যাব অনিক? সবটা আমার জন্য হয়েছে। অনেক নরম কণ্ঠে বলল, তোমার কোনো দোষ নেই। আমি তোমাকে ভালোবাসি এটা বুঝতে আমার অনেক সময় লেগে গেছে। এখন আমরা আমাদের ফ্ল্যাটে যাব। বাচ্চাটা হওয়ার পরে না হয় নীলকে ডিভোর্স দিয়ে বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে আসবো। ডিভোর্সের কথায় খুশি হলো, বাচ্চা নিজের কাছে রাখার ব্যাপারটা ভালো লাগলো না বর্ষার। সেই ছোট থেকে সে অনেককে ভালোবাসে, কিন্তু সেটা বলার আগেই তার বাবা তার বিয়ে দিয়ে দিল। সেখানে সে ভালোই ছিল, তবে একদিন যখন দেখলো অনেক নীলাশার সাথে সুখী আছে, তখন আবার সেই পুরনো ভালোবাসা মাথাচাড়া দিয়ে উঠল। সহ্য হলো না তাদের এই সুখ, তাই তো নিজেই স্বামীকে ডিভোর্স দিয়ে অসহায় সেজে এসে উঠল অনেকদের বাড়িতে। আর তারপর অনেককে নিজের জালে ফাঁসাতে তার খুব একটা সময় লাগেনি। অনেক বেরিয়ে যেতে ভেঙে পড়ল নীলাশা। তাদের এত বছরের ভালোবাসা, বিশ্বাসকে অনেক এক পলকে ভেঙে দিতে পারলো। প্রতারণা করার আগে একবারও কি তাদের অনাগত সন্তানের কথা তার মনে পড়ল না? অনেকে এসে জড়িয়ে ধরল নীলাশাকে। সে কল্পনাও করতে পারেনি তার ভাই এমন কিছু করবে। নীলাশা নীরবে অশ্রু বিসর্জন দিয়ে গেল। এত এত ভালোবাসা, ত্যাগ, বিশ্বাস, ন্যায় নিষ্ঠার শেষে সে কি পেল? শুধুই প্রতারণা ছাড়া। বাইরে থেকে ফিরোজা খাতুনের কণ্ঠ ভেসে আসছে। ছেলের জন্য তিনি হাহুতাশ করছেন, অথচ একজন নারী হয়ে একবারও তার ছেলের করা কুকর্মের কথা তার স্মরণ হলো না। আতিফুদ্দিনের আজ নিজেকে ব্যর্থ মনে হলো। নিজের আদর্শে তিনি ছেলেটাকে মানুষ করতে পারেননি। নীলাশার মাথায় হাত রেখে অসহায় কণ্ঠে বললেন, পারলে এই বাবাটাকে ক্ষমা করে দিস। নীলাশা তার অশ্রুভরা ডাগর ডাগর চোখ তুলে তাকালো শ্বশুর নামক বাবার পানে। নিজের বাড়ি ছেড়ে আসার পর এই লোকটা যে তাকে কখনোই বাবার অভাব বুঝতে দেননি। মাথার উপর বটবৃক্ষের মতো ছায়া দিয়ে গেছেন সবসময়। রাতটা বিষণ্ণতায় কাটানোর পর সকালে নিজের লাগেজ নিয়ে কক্ষ থেকে বেরিয়ে এলো নীলাশা। কিন্তু এখন যাবে কোথায় সেটাই বুঝে উঠতে পারল না। মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলো, বাবার সঙ্গে বহুদিন কথা হয় না। বিয়ের সময় তিনি নারাজ ছিলেন, সে অভিমান আজও রয়ে গেছে। তার থেকেও বড় কথা, কোন মুখে যাবে সেই বাড়িতে? এদিকে নিজের সব সঞ্চয় সে অনেককে ফ্ল্যাট কেনার সময় দিয়ে দিয়েছে। এসব ভাবতে ভাবতে নিচে নেমে দেখতে পেল অনিতা আর নিজের শ্বশুর শাশুড়িকে। ফিরোজা খাতুন কাল থেকে একবারও নীলাশার সঙ্গে কথা বলেননি, উল্টো দোষারোপ করেছেন নীলাশার জন্যই নাকি তার ছেলে আজ তার কাছে নেই। এই নিয়ে রাতে আতিফুদ্দিনের সঙ্গে তার এক দফা ঝগড়া হয়েছে। নীলাশা অনিতার ঘর থেকে সবটাই শুনেছে। কাল রাতে সে ওই ঘরেই ছিল। অনিকের ঘরে যাওয়ার রুচি হয়নি তার। নীলাশাকে দেখে অনিতা ছুটে এসে ভেজা কণ্ঠে বলল, আমি আজ চলে যাব শ্বশুর বাড়ি। এ বাড়িতে আর আসবো না। মা থাকুক তার কুলাঙ্গার ছেলেকে নিয়ে। ফিরোজা খাতুন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এসব কি কথা অনি? ভাই হয় তোর, আর ছেলেদের অমন একটু একটু দোষ থাকি, তাই বলে কি বউ হয়ে স্বামীর গায়ে হাত তুলতে হবে? ছি ছি, কি দিনকাল পড়লো। নীলাশা অনেক কিছু বলতে পারত, কিন্তু তার ইচ্ছে করলো না। অনিতা এগিয়ে এসে বলল, তার মানে আমার স্বামীও যদি এমন কিছু করে, তাহলেও তুমি একই কথা বলবে মা? হই হই করে উঠলেন ফিরোজা খাতুন। বালাই ষাট, আশিক এমন কেন করবে? এসব অলক্ষণে কথা কে মুখে আনে? স্ত্রীর কথা শুনে আতিফুদ্দিন বললেন, যেই নিজের মেয়ের কথা উঠল অমনি পাল্টে খেয়ে গেলে। আসলেই তুমি কখনোই মেয়েটার মা হতে পারোনি, শাশুড়ি রয়ে গেছ। আর কথা বাড়ালেন না ফিরোজা খাতুন, মুখ ঝামটা দিয়ে সেখান থেকে চলে গেলেন। প্রথমে তিনি এই বিয়েতে রাজি হয়েছিলেন নীলাশার বাবার অর্থ সম্পদ দেখে, কিন্তু বিয়ের পর এই মেয়ে কি করলো? বাবার সঙ্গে যোগাযোগই বন্ধ করে দিল। ফিরোজা খাতুন চলে যেতেই বাড়িতে আগমন ঘটল এক 50 ঊর্ধ্ব পুরুষের। তার চাকচিক্যময় চেহারা দেখে বোঝা যাচ্ছে তিনি সম্ভ্রান্ত পরিবারের সদস্য। তাকে দেখে ছলছল করে উঠল নীলাশার চোখ। পুরুষটি নীলাশার জন্মদাতা পিতা নাজিম চৌধুরী। নীলাশার ইচ্ছে করলো দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে, তবে তার হাত পাজা অদৃশ্য কোনো শেকলে বাঁধা।
কিন্তু যে মানুষ এত বছরে একবারে এমুখ হয়নি, সে হঠাৎ এখানে কি করছে? ভাবনাটা মাথায় আসতেই নীলাশা তাকালো আতিফ উদ্দিনের দিকে। তিনি এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বললেন, বাবা বলে ডেকেছিলি, তবে সেই বাবার দায়িত্ব তো পালন করতে পারলাম না, তাই তোর আসল বাবাকে ডেকেছি। নাজিম চৌধুরী একমাত্র মেয়ের দিকে তাকালেন। তার ছোট্ট মেয়েটা আজ একটি ছোট্ট প্রাণকে নিজের মাঝে ধারণ করছে। মেয়ের সঙ্গে কথা না বললেও তার খোঁজখবর তিনি ঠিকই নিয়েছেন। বাচ্চা পেটে আসার পর তিনি নিজের স্ত্রীকে দিয়ে অনেকবার বলিয়েছেন যাতে সে তাদের বাড়িতে চলে আসে, কিন্তু যেদি মেয়েটা সেটাও শোনেনি। অনেক ছেলেটিকে তার কোনো কালেই পছন্দ ছিল না, তবু মেয়ের জেদের কাছে হার মেনে বিয়েটা মেনে নিয়েছিলেন। এমনকি মেয়ের সুখের জন্য ছেলেটা চাকরি হওয়ার পেছনেও তিনিই কলকাঠি নেড়েছেন। কাল রাতে আতিফ উদ্দিন যখন ফোন করে তাকে সবটা জানালেন, তখন ওই অনেককে তার খুন করতে ইচ্ছে করছিল। সবটা ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। তারপর নিজ কন্যার দিকে এগিয়ে গিয়ে বহুদিনের জমে থাকা অভিমান ভেঙে বললেন, বুঝলেন আতিফ সাহেব, কেউ একজন আমাকে এতটাই পর করে দিয়েছে যে নিজের সমস্যাটাও এখন আর মুখ ফুটে বলে না। নিজেকে আর আটকাতে পারল না নীলাশা। বাবাকে জড়িয়ে ধরে আহাজারি করে কেঁদে উঠল সে। কাল থেকে জমে থাকা কষ্টটা চিৎকার করে বের করে দিল। সেই শব্দে ভেতর থেকে বেরিয়ে এলেন ফিরোজা খাতুন। এদিকে নাজিম চৌধুরী মেয়েকে আটকালেন না, কাঁদতে দিলেন। সবটা আমার দোষ বাবা, তোমার কথা না শোনার ফল। সব দোষ আমার। অনেক অনেক মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেন নাজিম চৌধুরী। ওই ছেলের নাম নিজের মুখেও নিও না। খাঁটি সোনা ছেড়ে যে কয়লাকে বেছে নেয়, তার নাম তোমার মুখে শোভা পায় না। তারপর মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে উদ্যত হতেই পেছন থেকে ফিরোজা খাতুন বলে উঠলেন, আরে বেয়াই সাহেব, এই ছোটখাটো ঝামেলা তো কথা বলে মিটমাট করা যায়। এই সময় ওকে নিয়ে চলে যাওয়া কি ঠিক হচ্ছে? শাশুড়ির কথায় হাসি পেল নীলাশার। কাল থেকে একবারও তিনি তাকে থাকার বিষয়ে একটি কথাও বলেননি, অথচ বাবাকে দেখে কি সুন্দর পোল্টিটাই না খেলেন। তার কথায় থেমে গেলেন নাজিম চৌধুরী। পেছন ফিরে বললেন, ছোটখাটো ঝামেলা? তা বেশ, ডাকুন আপনার ছেলেকে, মিটমাট করি। নাকি সে বাড়িতে নেই? তো কোথায় আছে সে? আমার মেয়ের টাকায় কেনা ফ্ল্যাটে। কার সঙ্গে আছে জানেন নিশ্চয়ই, নাকি আমাকে বলতে হবে? তার কথায় চুপসে গেলেন ফিরোজা খাতুন। উল্টো ঘুরে চলে যেতে উদ্যত হতেই পেছন থেকে নাজিম চৌধুরী আবার বললেন, আর হ্যাঁ, জেলে যাওয়ার জন্য তাকে প্রস্তুত থাকতে বলবেন। তারা চলে যেতেই কান্নায় ভেঙে পড়লেন ফিরোজা খাতুন। তার ভাষ্য মতে এত সামান্য একটি ভুলের জন্য তার ছেলেকে কেন জেলে যাওয়ার হুমকি দেওয়া হবে? আতিফ উদ্দিন স্ত্রীর কথায় ভ্রুক্ষেপ করলেন না। তিনিও তো এক কন্যার পিতা, তাই তিনি চান ওই কুলাঙ্গার ছেলের সঠিক বিচার হোক। অনিতাও ফিরে গেল শ্বশুর বাড়ি, যদিও সেখানে তাকে অনেক কথা শুনতে হবে ভাইয়ের এই কুকর্মের জন্য। সকালবেলা উঠে পটের বিবি সেজে বসে আছে বর্ষা। অনেকের দেওয়া গহনাগুলো পরেছে সে। ও বাড়িতে থাকতে তো আর সেগুলো পড়তে পারত না। অনেক একটা কর্পোরেট অফিসে চাকরি করে। নীলাশার কথায় একসময় অতিরিক্ত সৎ ছিল সে, তাই সাদামাটা জীবনই কাটাতো। কিন্তু এসব বর্ষার পোষাতো না, তাই অনেককে ধীরে ধীরে ফুসলিয়ে ঘুষ নিতে শিখিয়েছে সে। আর সেই টাকাতেই বানানো হয়েছে এই গহনাগুলো। এমন সময় অনেক ওয়াশরুম থেকে অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে বলল, বর্ষা, অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাস্তা রেডি করো। বর্ষা কথাটাকে গুরুত্ব না দিয়ে আয়নায় নিজেকে দেখে বলল, আমায় কেমন লাগছে অনিক? প্রতিদিন যেমন লাগে। মানে? আরে সুন্দর লাগছে। এখন প্লিজ খাবার রেডি করো। খুশি হয়ে রান্নাঘরে চলে গেল বর্ষা। কিছুক্ষণ পর অনেক ডাইনিং টেবিলে বসে খাবার মুখে দিতেই তার মুখ কালো হয়ে গেল। লবণ অতিরিক্ত বেশি, তাই আর এক লোকমাও না খেয়ে উঠে দাঁড়ালো সে। উঠলে কেন? খাবারে লবণ বেশি। আরে, এই সামান্য বিষয়ে তুমি খাবার ফেলে উঠে যাচ্ছ? একদিন একটু ম্যানেজ করে নিলেই তো হয়। বর্ষার গা ছাড়া কথায় ভেতরে ভেতরে রেগে গেল অনেক। ম্যানেজ করবে মানে কি? আগে তো কখনো তাকে কিছু ম্যানেজ করতে হয়নি। নীলাশা সেই সুযোগই দেয়নি। তার কাজেও কখনো ভুলও খুঁজে পায়নি অনেক। এরই মাঝে বর্ষা আবার বলল, নীলাশাকে ডিভোর্স কবে দেবে অনিক? তাড়াতাড়ি। ঠিক আছে। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য কিছু দামি শাড়ি কিনে এনো। ও বাড়ি থেকে তো কিছু আনতে পারলাম না। অনেকটা আফসোসের সুরে বলল বর্ষা। তার কথার জবাবে অনেক শুধু বলল, হু।
তারপর না খেয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল সে। অনেক চলে যেতে আবার সাজগোজে মত্ত হয়ে উঠল বর্ষা। অনেকগুলো বছর পর নিজের বাড়ির প্রাঙ্গণে পা রাখল নীলাশা। কত হাসি, কত কান্নার স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িকে ঘিরে। মেয়েকে দেখে ছুটে এসে তাকে বুকে জড়িয়ে নিলেন বনলতা। আমার বাচ্চাটা। মায়ের উষ্ণ আলিঙ্গনে অন্তত একটা প্রশান্তি নেমে এলো নীলাশার মনে। এই মানুষগুলোকে ছেড়ে সে অনেকের মতো একজনকে বেছে নিয়েছিল। ভাবতেই নিজেকে ধিক্কার দিল। মাকে ছেড়ে কিছু বলতে যাবে, তার আগে চোখ পড়ল তাদের পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা আয়ানের দিকে। আয়ান তার বেস্ট ফ্রেন্ড, বাবার বন্ধুর ছেলে। তাদের বাড়িও একই এলাকায়। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে তারা। কিন্তু বিয়ের পর এই বন্ধুত্ব তাকে ভেঙে দিতে হয়েছে। কারণ অনেকের পছন্দ ছিল না নীলাশার কোনো ছেলে বন্ধু থাকুক। আয়ান এগিয়ে এসে নীলাশাকে পাশ কাটিয়ে নাজিম চৌধুরীর কাছে গিয়ে বলল, একে তো নিয়ে এসেছেন, তবে ওই জানোয়ারটার কি ব্যবস্থা করলেন? আজই উকিলের সঙ্গে কথা বলবো। আগে ডিভোর্সটা হয়ে যাক, তারপর ওকে দেখছি। আয়ান প্রচন্ড রাগ নিয়ে বলল, আপনাকে দেখতে হবে না, আমি ওকে দেখে নেব। আর আমার এক পরিচিত উকিল আছে, তার সঙ্গে আমি আগেই কথা বলেছি। বনলতা বললেন, ভালো করেছিস বাবা। যত তাড়াতাড়ি পারিস ওই নরক থেকে আমার মেয়েটাকে মুক্ত কর। আয়ান আর চোখে মাথা নিচু করে থাকা নীলাশার দিকে তাকিয়ে বলল, তা তো করবই, তবে একটু সময় লাগবে। হাজার হোক, ওই নরকে ঝাঁপ দেওয়ার জন্য তো আপনার মেয়ে সব বিসর্জন দিয়েছিল। আর কিছুদিন না হয় থাকতো ওখানে। আঙ্কেল একটা ভুল করে ফেলেছেন। ওকে আরো কিছুদিন তার পেয়ারের স্বামীর সঙ্গে রাখা উচিত ছিল। নীলাশা করুণ চোখে তাকালো আয়ানের দিকে। আয়ান যে এখনো তার উপর রেগে আছে সেটা তার কথা থেকে বোঝা যাচ্ছে। আর রেগে থাকাই তো স্বাভাবিক। তাই সে খুব ধীর কণ্ঠে ডাকলো, আয়ান। আয়ান না শোনার ভান করে বাড়ির বাইরে চলে গেল। তা দেখে বনলতা আবার মেয়েকে জড়িয়ে ধরে বললেন, চিন্তা করিস না, ওকে তো চিনিস। বেশিক্ষণ তোর উপর রাগ ধরে রাখতে পারবে না। কিন্তু নীলাশা জানে এবার আয়ানের রাগ সহজে গলবে না। তার ভুলটা যে অনেক বড়। আমি ভুল মানুষকে বেছে নিয়ে তোমাদের কষ্ট দিয়েছি মা, আমায় ক্ষমা করে দাও। সন্তানের ওপর কি বাবা মা রাগ করে থাকতে পারে? তবে শোন, বাবা মা যা বলে ছেলেমেয়ের ভালোর জন্যই বলে। অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না, উল্টো তাদের উপরে অভিমান করি। নাজিম চৌধুরী এগিয়ে এসে বললেন, যা হয়েছে সব ভুলে যা, নতুন করে নিজের জীবনটা সাজাও। একটা জানোয়ারের জন্য জীবনে থেমে থাকার কোনো মানে হয় না। নীলাশা দুহাতে বাবা মাকে জড়িয়ে ধরল। সেও থেমে থাকতে চায় না, আর থাকবেও না। সে এগিয়ে যাবে বহুদূর। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা নেমে এসেছে। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে হঠাৎই ভেসে এলো নীলাশার তীব্র চিৎকার। মেয়ের পাশে শোয়া বনলতা সবার আগে ধড়ফড় করে উঠে বসলেন। পাশের ঘর থেকে নাজিম চৌধুরী ছুটে এলেন। দরজা ঠেলে ঘরে ঢুকতেই দেখা গেল বিছানার চাদর আঁকড়ে ধরে যন্ত্রণায় কুঁকড়ে আছে নীলাশা। মা, খুব ব্যথা করছে। বনলতার বুক কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ থেকে তার প্রিমেচিওর লেবার পেন শুরু হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়ির সবাই জেগে উঠল। আয়ানও ছুটে এলো। সে আজ এই বাড়িতে ছিল। পরিস্থিতি দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। নাজিম চৌধুরী দ্রুত গাড়ি বের করার জন্য ড্রাইভারকে ফোন করলেন, কিন্তু অপেক্ষা করার সময় নেই বুঝে নিজেই চাবি তুলে নিলেন। আয়ান সাবধানে নীলাশাকে কোলে তুলে নিল। এতদিনের অভিমান, রাগ সব যেন মুহূর্তেই মিলিয়ে গেল। এখন শুধু একটাই চিন্তা, নীলাশা আর তার অনাগত সন্তানকে বাঁচাতে হবে। কয়েক মিনিটের মধ্যেই গাড়ি ছুটল হাসপাতালের দিকে। বনলতা পেছনের সিটে মেয়ের মাথা কোলে নিয়ে দোয়া পড়ছেন। আয়ান শক্ত হাতে স্টিয়ারিং সামলাচ্ছে। তার পাশেই নাজিম চৌধুরী বসে মেয়েকে অভয় দিয়ে যাচ্ছেন। মাঝে কেটে গেছে 3 মাস। ঘুষ নেওয়ার অপরাধে প্রায় 2 মাস আগে অনেকের চাকরিটা চলে গেছে। বর্তমানে সে জেলে আছে। তাকে ছাড়াতে আতিফ উদ্দিন একবারও আসেননি। এরই মধ্যে নীলাশার সন্তান হওয়ার খবরও পৌঁছে গেছে তার কানে। তাই ডিভোর্স পেপারে সই করার সময় বেশ ঝামেলা করেছিল সে। তবে শেষ পর্যন্ত তাতে কোনো লাভ হয়নি। আজ তাদের মামলা শেষ শুনানি। সম্ভবত আজই সবকিছু নিষ্পত্তি হয়ে যাবে। জেলে আসার প্রথম কয়েকদিন বর্ষা তার সাথে দেখা করতে এলো, এখন আর আসে না। আদালতের নির্দেশে নীলাশার মালিকানাধীন ফ্ল্যাটটি ফেরত দিতে হয়, সেখানেও থাকতে পারেনি সে। পরে ফিরোজা খাতুনের কাছ থেকে খবর পাওয়া গেছে
কিছুদিন আগে নাকি কোনো ধনী লোককে বিয়ে করে বিদেশে চলে গেছে বর্ষা। কথাটা শুনে ভীষণ চমকে উঠেছিল অনিক। নিজের কৃতকর্মের জন্য গভীর অনুশোচনায় ভরে উঠেছিল তার মন। তবে কথাই তো আছে, সময় চলে গেলে সাধন হয় না। সকালে উঠে তৈরি হচ্ছে নীলাশা। অনিককে বিয়ে করার পর মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছিল সে। কতটাই না বোকা ছিল সে তখন, তাই আবার নতুন করে মাস্টার্সে ভর্তি হয়েছে। বাচ্চাকে সামলানোর দায়িত্ব তাকে খুব একটা নিতে হয় না। সারাদিনই ছোট্ট শুভ্র লেপ্টে থাকে আয়ানের সাথে। আয়ানও নিজের সব কাজ ফেলে তাকে নিয়ে ব্যস্ত থাকে। আর বাচ্চাটার নামও সেই রেখেছে। সেদিন নীলাশার একটি ছেলে হয়েছিল, তবে 7 মাসে জন্ম নেওয়ায় দীর্ঘদিন তাকে নিউনেটাল আইসিইউ এনআইসিইউতে রাখতে হয়েছিল। সেই কয়েকটা দিন হাসপাতালেই কাটিয়েছে সবাই। আতিফুদ্দিন আর অনিতাও এসে দেখে গেছেন তাকে। এখন পুরো বাড়ির সবাই মেতে থাকে ছোট্ট শুভ্রকে ঘিরে। আজ কোর্টে যেতে হবে, তাই তৈরি হয়ে নিচে নেমে নীলাশা দেখল আয়ান একটা বেবি ক্যারিয়ার ব্যাগে শুভ্রকে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে। নীলাশাকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, রেডি? হ্যাঁ, কিন্তু শুভ্রকে সাথে নিয়ে যাবি? আয়ান নাদুস নুদুস ছোট্ট শুভ্রের গালে চুমু খেয়ে বলল, যেখানে যাব বাড়িকে সাথে নিয়েই যাব। কি বলো বাড়ি? ছোট্ট শুভ্র মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের করতে লাগলো। ঠিক তখনই নাজিম চৌধুরী একটা বড়সড় ব্যাগ নিয়ে এসে বললেন, আয়, আমি রেডি, এখন যাওয়া যাক। ব্যাগটা দেখে নীলাশা ভ্রু কুঁচকে বলল, এটা কেন নিয়েছো বাবা? নাজিম চৌধুরী একগাল হেসে বললেন, আরে এতে শুভ্র নানু ভাইয়ের সব দরকারি জিনিস আছে। নীলাশা বিরক্ত হয়ে বলল, আমরা তো কয়েক ঘন্টার জন্য যাচ্ছি, কয়েক দিনের জন্য না। মা, তুমি কিছু বলো। বনলতা এগিয়ে এসে অসহায় ভঙ্গিতে বললেন, আমি আর কি বলবো, আমার কথা তো কেউ শোনে না। ঠিক তখনই কথার মধ্যে ঢুকে পড়লেন আশা বেগম, আয়ানের মা। ওদেরকে আর কি বোঝাবেন ভাবি? দেখুন তো, আরো একজন একটা ব্যাগ নিয়ে হাজির হয়েছে। সবার দৃষ্টি ঘুরে গেল নুরুল আমিনের দিকে। তার হাতেও একটা ব্যাগ। তিনি নাজিম চৌধুরীর হাতে ব্যাগ দেখে একটু অসন্তোষ নিয়ে বললেন, আরে নাজিম, তোমাকে তো কালই বলেছিলাম সব দরকারি জিনিস আমি নিয়ে আসবো, তারপরও তুমি আবার এসব কেন নিলে? নাজিম চৌধুরী শান্ত গলায় বললেন, যদি প্রয়োজন হয়, তাই আর কি। এদের হাবভাব দেখে নীলাশার মনে হলো এরা আদালতে না, পিকনিকে যাচ্ছে। সে এগিয়ে গিয়ে দুইজনের হাত থেকেই ব্যাগ নিয়ে বলল, দুটো ব্যাগ নিয়ে আমরা কোথাও যাচ্ছি না, যা যা দরকার সব আগেই নেওয়া হয়েছে। দুই বন্ধুর মুখ একসাথে মলিন হয়ে গেল। তাদের সেই অবস্থা দেখে হাসি চেপে রাখতে পারল না নীলাশা। এদিকে আশা বেগম ছেলের কাছে গিয়ে বললেন, ওকে একটু আমার কাছে দে, সে কখন থেকে তুই একাই নিয়ে আছিস। আয়ান সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, একদম না, বাড়ি কোথাও যাবে না, আমার কাছেই থাকবে, তাই না বাড়ি? বলো বলো। আশা বেগম মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। কতদিন পর আবার তার ছেলেটাকে আগের মতো হাসি খুশি লাগছে। তার কাছে সবসময় মনে হয়েছে নীলাশাই তার ছেলের জন্য একদম পারফেক্ট। বিয়ের প্রস্তাবও দিতে চেয়েছিলেন এক সময়, কিন্তু তার আগে নীলাশা অনেককে বিয়ে করে ফেলে। তারপর এক সময় আয়ানের সাথে যোগাযোগও বন্ধ করে দেয়। সেই সময়টা আয়ান ভীষণ ভেঙে পড়েছিল। আশা বেগমেরও রাগ হয়েছিল নীলাশার উপর, তবে সেই রাগ বেশি দিন টেকেনি। হাজার হোক, ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো করেই তো মানুষ করেছেন তাকে। অন্যদিকে একটি নিষিদ্ধ পল্লী জরাজীর্ণ ঘরে বসে আছে বর্ষা। যে লোকটাকে সে বিয়ে করেছিল সেই লোকই তাকে এখানে বিক্রি করে দিয়েছে। লোকটা অনেকের বিল্ডিং এ থাকতো। অনেক জেলে যাওয়ার পরেই তার সাথে পরিচয় হয় বর্ষার। অল্প কয়েকদিনের মধ্যেই দামি দামি উপহার দিতে শুরু করেছিল সে, যা অনেক কখনো দিতে পারেনি। লোভী বর্ষার তখন আর সময় লাগেনি লোকটার প্রতি ঝুঁকতে। অনেকের প্রতি তার সমস্ত ভালোবাসা মুহূর্তেই ফুরুত। লোকটার হাত ধরে বেরিয়ে এলো সে, বিয়ে করলো তাকে, কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারল লোকটা একজন নারী পাচারকারী। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। দেশ থেকে অনেক দূরে চলে এসেছে বর্ষা। পাসপোর্ট নেই, ভিসা নেই, পালানোর কোনো পথও নেই। এখন প্রতিদিনের এই নরক যন্ত্রণা তার একমাত্র সঙ্গী। তার বাবা তাকে একজন ভালো মানুষের সাথে বিয়ে দিয়েছিলেন, তবে লোকটা ছিল মধ্যবিত্ত। বর্ষার বিলাসী চাহিদা পূরণ করার সামর্থ্য ছিল না তার। তাই তাকে ছেড়ে অনেকের কাছে চলে এসেছিল বর্ষা, কারণ তখন অনেক ছিল কর্পোরেট অফিসার। আর নীলাশার সাথে তার সুখী সংসার দেখে হিংসায় জ্বলে উঠেছিল সে। আজ আফসোস হয়, নিজের লোভই তাকে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছে। ঠিক তখনই বাইরে থেকে একজন নারীর কর্কশ গলা শোনা গেল, কিরে,
দরজা বন্ধ করে বসে আছিস কেন? বাইরে কাস্টমার অপেক্ষা করছে, দরজা খোল। কথাটা শুনে বর্ষার চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হয়তো এটাই একটি নারীর সংসার ভাঙার শাস্তি। বিনা ঝামেলাতেই ডিভোর্স হয়ে গেছে নীলাশা আর অনিকের। আদালত অনেকে মোহরানা ও ভরণ পোষণ দেওয়ার নির্দেশ দিয়েছে, তবে সেই টাকা নিতে অস্বীকার করেছে নীলাশা। এমন কাপুরুষের টাকার কোনো প্রয়োজন নেই তার। সন্তানের দায়িত্ব আদালত মায়ের কাছে দিয়েছে। আজ অনিক আর কিছু বলেনি, শুধু চুপচাপ তাকিয়েছিল নীলাশা আর তার সন্তানের দিকে। ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলা তো আজ প্রমাণের অভাবে খালাস পেয়েছে সে, অর্থাৎ আইনত তার তেমন কোনো শাস্তি হয়নি। আদালত থেকে বের হতে হঠাৎ করে নীলাশার পা জড়িয়ে ধরল অনিক। আমায় ক্ষমা করে দাও নীল, প্লিজ ক্ষমা করে দাও। নীলাশা চিৎকার করে উঠল, পা ছাড়ো, এক্ষুনি ছাড়ো। কিন্তু অনেক ছাড়ল না। এটা দেখে আয়ান শুভ্রকে আশা বেগমের কাছে দিয়ে এগিয়ে এলো। অনেককে টেনে তুলে পরপর দুইটা ঘুষি বসিয়ে দিল। বাস্টার্ড, তোর সাহস কি করে হয় ওকে ছোঁয়ার? অনেক রাগে চিৎকার করে উঠল, আমার বউ, ওকে ছুতে তোর পারমিশন লাগবে নাকি? ঠাস, জনসম্মুখে সপাটে একটা চড় পড়ল তার গালে। অনেক স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নীলাশার দিকে। এতদিনে জমে থাকা সব রাগ যেন এক মুহূর্তে বেরিয়ে এলো তার কণ্ঠে। কে বউ? হ্যাঁ, কে তোমার বউ? আমি? 7 মাসের প্রেগনেন্ট স্ত্রীকে রেখে অন্য নারীর সাথে সম্পর্ক করার সময় এই কথাটা মনে ছিল না? ওহ, মাথায় থাকবে কি করে? তখন তো তোমার মাথায় শুধু নিজের চাহিদার কথাই ঘুরছিল। শেষবারের মতো বলছি, আমাদের থেকে দূরে থাকবে। তোমার মতো কাপুরুষের ছায়াও আমি আমার সন্তানের উপর পড়তে দেব না। কথা শেষ করে হাঁটা দিল নীলাশা। তার এই প্রতিবাদে পরিবারের সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। শুভ্রকে কোলে নিয়ে আয়ানও তার পিছু নিল। বাকিরাও চলে গেল। অনেক কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ দৌড়ে তাদের পিছু নিল। নীল, অন্তত একবার আমার বাচ্চাটাকে কোলে নিতে দাও নীল। কিন্তু ততক্ষণে নীলাশারা গাড়িতে উঠে গেছে। গাড়ি ধীরে ধীরে দূরে চলে যেতে লাগলো। অনেক পাগলের মতো দৌড়াতে লাগলো গাড়ির পেছনে। হঠাৎ করে একটা ট্রাকের সাথে ভয়াবহ ধাক্কা লাগলো তার। মুহূর্তে ছিটকে পড়ে গেল রাস্তায়। মানুষ ভিড় করলো তার রক্তাক্ত দেহ দেখতে। অনেক আধো আধো চোখে চেয়ে রইল নীলাশা যাওয়ার পানে। নীলাশাদের গাড়ি তখন অনেক দূরে। আজ নীলাশার নিজেকে মুক্ত বিহঙ্গ মনে হচ্ছে। গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে রইল। বাইরে জনকোলাহল আজ তার কাছে ভালো লাগছে। তাকে দেখে মুচকি হাসলো আয়ান। তারপর ছোট্ট শুভ্রের গালে চুমু খেয়ে মৃদু স্বরে গেয়ে উঠল, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। তার কথা হেসে ফেলল নীলাশা। কে বলেছে প্রেম ভালো না? ভালোবাসার তো কোনো দোষ নেই। ভুল তো করি আমরা সঠিক মানুষটাকে চিনতে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।